আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক করব, সেই সাথে হচ্ছে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসেন শুরু করে দিই, আর কথা না বাড়াই। আমরা দেখছিলাম হচ্ছে প্রিপোজিশন। আজকে প্রিপোজিশনের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। প্রিপোজিশন প্রায় শেষ। প্রিপোজিশন অলমোস্ট শেষ। খুব দ্রুত জয়েন করেন। আচ্ছা, শুরু করি আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লিখে হচ্ছে ফরের ব্যবহার। ফর ও আচ্ছা, এখন কমেন্টে না করে যদি সারাদিনের মধ্যে একবার আমাকে নক করে বলতেন যে স্যার পার্টিসিপল প্রিপোজিশনের তালিকাটা কই, খুশি হইতাম আর কি। এখন কমেন্ট তো বলছেন আমার ভুল ধরার জন্য আর কি। সো কমেন্টে না বলে যদি সারাদিনের মধ্যে একবার বলতেন যে স্যার পার্টিসিপল প্রিপোজিশনের তালিকাটা দিয়ে দিন, আমার আসলে একদম মনে ছিল না, এই জন্য দেওয়া হয়নি। যাই হোক, সমস্যা নেই, দিয়ে দিব ইনশাআল্লাহ। আসেন শুরু করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে লিখেন হচ্ছে ফরের ব্যবহার। ফর লিখেন হচ্ছে ফর। ফর যে কনজাংশন, এটা তো জানেন। ফর কনজাংশন, ফর কনজাংশন এটা নিয়ে কথা হয়েছে, এটা জানেন, এটা বাদ। নাম্বার ওয়ান লিখেন হচ্ছে নাম্বার ওয়ান সত্ত্বেও। সত্ত্বেও বোঝাতে, সত্ত্বেও বোঝাতে ফর বসে। নাম্বার ওয়ান লিখেন সত্ত্বেও বোঝাতে ফর বসে। সত্ত্বেও, এই সত্ত্বেও শব্দটা বক্স করেন। সত্ত্বেও, সত্ত্বেও বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডিসপাইট, এর নিজে একটা প্রিপোজিশন। সত্ত্বেও বলতে আমরা সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারি ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ শুরু আর শেষে প্রিপোজিশন আছে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইন স্পাইট অফ শুরু আর শেষে প্রিপোজিশন আছে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ সত্ত্বেও বোঝাতে আলটিমেটলি প্রিপোজিশন বসে, মানে ফর বসতে পারে। ব্র্যাকেট দিয়ে লিখেন উইথও বসতে পারে। সত্ত্বেও বোঝাতে উইথও বসতে পারে। সত্ত্বেও বোঝাতে উইথও বসতে পারে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা যতটুকু জানি ডেসপাইট দিয়ে, বলেন তো ডেসপাইট দিয়ে কোন ধরনের বাক্য গঠন করা যায়? ডেসপাইট দিয়ে কোন ধরনের বাক্য গঠন করা যায়? আপনাদের হিউম্যান সেন্স কি বলে? ডেসপাইট দিয়ে কোন ধরনের বাক্য গঠন করা যায় বলেন? ডেসপাইট দিয়ে কোন ধরনের বাক্য গঠন করা যায়? আমি যদি বলি ডেসপাইট, বুঝে বা হবেন না, বুঝে উত্তর দিতে হবে। ডেসপাইট দিয়ে কোন ধরনের বাক্য গঠন করা যায় বলেন? সিম্পল সেন্টেন্স। আসলে ডেসপাইট বাক্য গঠন করতে আসলে তেমন কোনো ভূমিকা নাই, এটা সিম্পল সেন্টেন্স। ডিসপাইট ইনস্পাইট এর সেন্সটা হচ্ছে বিপরীত।
অর্থাৎ ডিসপাইট যুক্ত বাক্যকে আমরা কমপ্লেক্স করার সময় ইউজ করি দো, অলদো, দো আর একটা হচ্ছে অলদো, আর কম্পাউন্ড করার সময় আমরা ইউজ করি হচ্ছে বাট। তো ডিসপাইট মানে সত্ত্বেও, সত্ত্বেও মানে হচ্ছে কিছু ভালো কিছু আছে তারপরে হয় না, ব্যাপারটা এমন। আমার বাবার অনেক কিছু থাকা সত্ত্বেও আমার পড়াশোনা হয় না, সে গরিব সত্ত্বেও সৎ। কথা বলছেন কিনা? ব্যাপারটা এরকম হবে। তাহলে আমি যদি বলি লিখেন for his all pelf and power, for his all pelf and power he is unhappy, for his all pelf and power he is unhappy। একটা মানুষের সবকিছু থাকা সত্ত্বেও দেখবেন সে মাঝে মাঝে নিজেকে আনহ্যাপি দাবি করে। বাক্যটা একটু খেয়াল করতে হবে। ফর হিজ অল পেলফ অ্যান্ড পাওয়ার, তার সমস্ত সম্পত্তি এবং ক্ষমতা। এখানে নতুন একটা ফ্রেজ আছে, এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। পেলফ অ্যান্ড পাওয়ার, নাউন ফ্রেজের স্ট্রাকচার আপনারা জানেন, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজের স্ট্রাকচার। পেলফ অ্যান্ড পাওয়ার মানে হচ্ছে লিখেন, পেলফ মানে লিখেন সম্পত্তি, সম্পত্তি, এবং পাওয়ার মানে লিখেন হচ্ছে ক্ষমতা, অর্থাৎ তার সমস্ত সম্পত্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও। ফর ইজ অল, এখানে ফরটা মূলত সত্ত্বে দিচ্ছে, এখানে ফরের পরিবর্তে উইথ বসানো যাবে, ফরের পরিবর্তে উইথ বসানো যাবে। কেমন? ফরের পরিবর্তে উইথ বসানো যাবে। নাম্বার 2 লিখেন বিবেচনা অর্থে, বিবেচনা, বিবেচনা অর্থে, বিবেচনা অর্থে ফর বসে। লিখেন বিবেচনা অর্থে ফর বসে। আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম শেখাবো, আর ঠিক 5 থেকে 10 মিনিট পর। বিবেচনা অর্থে, রচনা না, বিবেচনা অর্থে ফর বসে। লিখেন ফর হিজ এজ, ফর হিজ এজ, তার বয়সের তুলনায় বা বিবেচনায়, বিবেচনা বা লিখতে পারেন তুলনা। হি ইজ অ্যাক্টিভ এনাফ, হি ইজ অ্যাক্টিভ এনাফ, হি ইজ অ্যাক্টিভ এনাফ। আপনারা পড়ছেন, আপনাদের একটু ভেবে দেখেন। সেটা হচ্ছে আপনি ফেসবুকে মাঝে মাঝে দেখবেন 60 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি, অনেক বড় দাড়ি আছে, দাড়িগুলো পাকা, এরপরে দেখবেন জিমে মানে জিম করে বডি দেখায়। তো বাস্তবতা এমনটা না যে হচ্ছে তার বয়সের তুলনায় হচ্ছে উনি যথেষ্ট সক্রিয়। এখানে মূলত ফরটা হচ্ছে বিবেচনা অর্থে ফর, ফরটা মূলত বিবেচনা অর্থে প্রিপোজিশন ফর। আচ্ছা, 3 নাম্বার লিখেন, 3 নাম্বার লিখেন কোনো কিছুর, কোনো কিছুর, 3 নাম্বার লিখেন কোনো কিছুর একক মূল্য, একক মূল্য বা প্রতি মূল্য বোঝাতে, কোনো কিছুর একক মূল্য বা প্রতি মূল্য বোঝাতে, কোনো কিছুর একক মূল্য বা প্রতি মূল্য বোঝাতে অ্যাট বসে। এটা আমরা পড়েছিলাম ওই টেবিলে, আমি আপনাকে একটা টেবিল দেখতে বলছিলাম। কোনো কিছুর একক মূল্য বা প্রতি মূল্য বোঝাতে অ্যাট বসে। খেয়াল করে দেখেন টেবিলটাতে আমি বলছিলাম যে হচ্ছে আপনারা একটু টেবিল ছিল, এই টেবিলটা পড়ে আসেন। আমি জানি না আপনারা পড়ছেন কিনা, পড়লে তো খুবই ভালো, না পড়লে মাশাআল্লাহ আরো ভালো। এই যে টেবিলের সুন্দর করে দেখেন বলা আছে মানহার মূল্য, রাইস ইজ সোল্ড এট RS 8 টাকা পার কেজি, অর্থাৎ গতি স্পিড বা প্রতি কিলোমিটার প্রতি কেজি, এই প্রতি বা মূল্য বোঝাতে মূলত এক বসে। কিন্তু কিন্তু লিখেন মোট মূল্য, মোট মূল্য, মোট মূল্য বা বিনিময়, বিনিময় মূল্য, মোট মূল্য বা বিনিময় মূল্য বোঝাতে, মোট মূল্য বা বিনিময় মূল্য বোঝাতে ফর বসে, মোট মূল্য বা বিনিময় মূল্য বোঝাতে ফর বসে। মোট মূল্য বা
বিনিময় মূল্য বোঝাতে ফর বসে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, কোন কিছুর একক মূল্য বা প্রতি মূল্য বোঝাতে এক বসে, মোট মূল্য বা বিনিময় মূল্য বোঝাতে ফর বসে। তাহলে একক মূল্য আপনি বলছেন একক মূল্য বা প্রতি মূল্য, আর মোট মূল্য বা যেই দামে আপনি কিনবেন বা বিক্রি হয় বিনিময় মূল্য বোঝাতে হচ্ছে ফর বসে। এবার খেয়াল করে দেখেন, আপনি মনে করেন কোচিং করে বাসায় যাচ্ছেন, দোকানে জিজ্ঞেস করলেন যে প্রতি কেজি চালের দাম কত। দোকানদার আপনাকে বলল প্রতি কেজি চালের দাম হচ্ছে 60 টাকা বা 70 টাকা। এই যে প্রতি কেজি চালের দাম হচ্ছে 60 থেকে 70 টাকা, এটা হচ্ছে আপনার, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাট, অর্থাৎ প্রতি কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে আপনার অ্যাট। কথা বলছেন কিনা? আর আপনি দোকানদারকে বললেন 5 কেজি চাল দিতে, 5 কেজি চালের বিনিময়ে আপনি তাকে 300 টাকা দিলেন। এই 300 টাকার বিনিময়ে আপনি 5 কেজি চাল পেলেন, এটা হচ্ছে আপনার ফর। আমি কি বোঝাতে পেরেছি? মানে বিনিময় মূল্য আর একক মূল্য কি বুঝতে পেরেছেন? বিনিময় মূল্য আর একক মূল্য কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বিনিময় মূল্য আর একক মূল্য বুঝে থাকেন, তাহলে আপনার কাছে আমার জানতে চাওয়া, I have bought a mobile. I have bought a mobile for oblique at, ধরেন 18,000 টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনেছি। এবার বলেন এটা ফর না অ্যাট? I have bought a mobile for oblique at. I have bought a mobile for oblique at. বলেন কি হবে? বাজার থ্যাঙ্কস আ লট। আপনার সাথে আজকে দেখা হয়েছিল। এখানে একটা বিষয় হচ্ছে, আপনাদের শিক্ষার্থীরা যেটা কনফিউশন বা ফ্যাটনার জায়গা, তাদের বক্তব্য হচ্ছে এই মোবাইল, একটি মোবাইল মানে এখানে মোবাইলের সংখ্যা একটা, এখানে যদি 2-3টা মোবাইল হতো তাহলে মনে হয় আলটিমেটলি ফর হতো। এখানে কোনোভাবেই অ্যাড হবে না, খেয়াল করে দেখতে হবে। সেটা হচ্ছে যেটা খালাতো বোন সেটা বউ হইতে পারে, সহজ কথা। যে খালাতো বোন সে বউ হইতে পারে, অ্যাজ সেম অ্যাজ যাহাই প্রতি বা একক মূল্য তাহা বিনিময় মূল্য হতে পারে। যাহাই প্রতি বা একক মূল্য তাহা বিনিময় মূল্য হতে পারে। আপনি ব্যাচেলর মানুষ, আপনার তো আর একসাথে 25 কেজি চাল কেনার দরকার নাই। আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, মামা চালের দাম প্রতি কত টাকা? যখন বলা হবে রাইস সেলস, চাল বিক্রি হয়, রাইস সেলস, বাক্যটা বুঝতে হবে, রাইস সেলস এট 60 টাকা পার কেজি। যখন চাল 60 টাকা পার কেজি বিক্রি হয়, তখন মূলত হচ্ছে অ্যাট, অর্থাৎ প্রতি কেজি চালের দাম 60 টাকা, এটা হচ্ছে অ্যাট। আপনি ব্যাচেলর মানুষ, আপনার কাছে বেশি টাকাও নাই, টিউশনির টাকাও পান নাই, আপনি ভাবতেছেন 1 কেজি চাল কিনলে 2 দিন হয়ে যাবে, আপনি 1 কেজি চাল কিনছেন। আমি যদি বলি I bought 1 কেজি রাইস, আমি 1 কেজি চাল কিনেছি ফর 60 টাকা, অর্থাৎ যাহাই প্রতি মূল্য তাহা বিনিময় মূল্য হতে পারে। যাহাই প্রতিমূল্য তাহাই বিনিময় মূল্য হতে পারে। মাইন্ড ইট। আবারও বলছি, আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন, মামা প্রতিটা কলমের দাম কত? দোকানদার বলল 5 টাকা, তাহলে পার পেন অ্যাট 5 টাকা পার পেন। প্রতি কলমের দাম যখন বলা হচ্ছে যে এভরি পেন সেলস অ্যাট 5 টাকা, কথা বলছেন কিনা? পার, প্রতিটা কলমের দাম 5 টাকা। আপনার তো আর একসাথে 100টা কলম কেনার দরকার নেই, আপনি তার এতিমখানায় বিতরণ করবেন না। আপনি একটা কলম কিনলেন 5 টাকা দিয়ে, এই যখন আপনি একটা কলম কিনলেন 5 টাকা দিয়ে, এই 5 টাকাটাই হয়ে যাবে হচ্ছে বিনিময় মূল্য ফর। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, ফরের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, সেটা হচ্ছে ফর আর সেন্স। ফরের খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে ফর আর সেন্স। ক্লাস শেষে ইনবক্সে কেউ একটু মনে করাই দিয়েন যে স্যার
আজকে হচ্ছে নোট দিতে হবে, অর্থাৎ পার্টিসিপল প্রিপোজিশনের নোটটা দিতে হবে। আমি অবশ্যই দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাঙ্কস এ লট। যারা নিয়মিত ক্লাস করেন আপনাদের ধন্যবাদ, কেননা আপনারা ক্লাস করেন বলে আমার ক্লাস দিতে ভালো লাগে। স্টুডেন্ট না থাকলে আসলে ভালো লাগে না, সত্যি কথা। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, ফর আর সিন্স হইতে মইতে ধরিয়া মরিয়া বাদ দেন। আসেন, এটা গুরুত্বপূর্ণ, কেননা এর পরবর্তীতে আমরা একটা কারেকশনের নিয়ম শিখব, এইটার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, আচ্ছা, সেটা হচ্ছে আপনার সিন্স। সিন্স মানে হচ্ছে লিখেন বিগিনিং অফ টাইম। সিন্স মানে হচ্ছে বিগিনিং অফ টাইম। খেয়াল করেন, সিন্স মানে হচ্ছে বিগিনিং অফ টাইম, লিখেন শুরুর সময়। শুরুর সময় সিন্স, বিগিনিং অফ টাইম, শুরুর সময়। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এই টার্মটা, পয়েন্ট অফ টাইম। যদি এরপরে একটা মাশাআল্লাহ শেখ মোহাম্মদ আমিন। আচ্ছা, পয়েন্ট অফ টাইম টার্মটা ভালো করে বুঝতে হবে। আরেকটা হচ্ছে আপনার ফর। ফর মানে হচ্ছে আপনার টোটাল ডিউরেশন। টোটাল ডিউরেশন, টোটাল ডিউরেশন বলে হচ্ছে মোট মেয়াদকাল। মোট মেয়াদকাল, মোট মেয়াদকাল। আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম। দেখেন, আমাদের অনেকগুলো গ্রামারের ক্লাস শেষ হয়ে গেছে। আমাদের অনেকগুলো গ্রামারের ক্লাস যেহেতু শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে এখন ঢালা একটা প্র্যাকটিস শুরু করতে পারি। আশা করছি পিএসসি এই সপ্তাহে আপনাদেরকে আর অন্ধকারে রাখবে না। আমার বিশ্বাস পিএসসি এই সপ্তাহে আপনাদের একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে এক্সাম কবে হচ্ছে। আমরা যেহেতু মানে মার্চে যদি এক্সাম হয়, তাহলে তো আমরা সেক্ষেত্রে আমাদের একটা ভিন্ন পরিকল্পনা আছে। আমি যেটা চিন্তা করছি, দেখেন, এই যে কি বলে হচ্ছে ওর নাম কি বলে হচ্ছে গ্রামার আইটেম 3-4 অর্থাৎ 14, অর্থাৎ 3 নম্বর থেকে 14 নম্বর গ্রামারের উপর মিনি টেস্ট। অর্থাৎ যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় পিন পয়েন্ট ইরর, অর্থাৎ এই জাতীয় প্রশ্নগুলোতে একটা ভুল আছে, আর এই ভুলগুলো উত্তর আপনাকে বের করতে হবে। এখানে টোটাল টেস্ট আছে 4টা, প্রত্যেকটাতে 50টা করে প্রশ্ন আছে। আমি যদি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন বলি, 2 নাম্বার প্রশ্নটা একটু সবাই পড়ে আমাকে বলবেন। 106 নম্বর পেজ বের করেন। এই বইটা সবার কাছে আছে? একটু কমেন্ট করেন। এই বইটা কি সবার কাছে আছে? আমরা প্রত্যেকটা প্রশ্ন লাইভের মাধ্যমে আপনাকে সলিউশন দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। বইটা কি আছে? বইটা থাকলে 106 নম্বর পেজ বের করেন। ক্লাস করতে গেলে খাতা কলম, লাল নীল কলম থাকতে হবে, খাতা থাকতে হবে, আর পিসি দাস মাস্টার এই বইগুলো থাকতে হবে, আর যে পিডিএফ গুলো বলছে এগুলো থাকতে হবে, না হলে ক্লাস করে মজা হবে না। তাহলে একটু ঝটপট আমাকে বলবেন 2 নম্বর প্রশ্নের গ্রামাটিক্যাল ইরোরটা কোথায়? যাদের বই নাই তারা এটা দেখে পড়েন। আমি 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম। 2 নম্বর প্রশ্নের গ্রামাটিক্যাল ইরোরটা কোথায় দেখেন বলেন তো? দুই নম্বর প্রশ্নের গ্রামাটিক্যাল ইরোরটা কোথায় বলেন? 2 নম্বর প্রশ্নের হ্যাভ এনি গ্রামাটিক্যাল ইরোর? যদি না থাকে সেক্ষেত্রে অ্যান্সার ই থাকে, নো ইরোর। বলবেন 2 নম্বর প্রশ্নের গ্রামাটিক্যাল ইরোরটা কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, এখানে আছে, ভাল লাগলো 2-1 উত্তর দিতে পেরেছেন। এখানে আছে দেখেন টাইম। টাইমের আগে ম্যানি হয় না, কি হয়? মাছ। টু ম্যানি টাইম না, হবে টু মাচ টাইম। কথা বুঝছেন? আপনি বললাম না, আপনি যদি দক্ষতা অর্জন করতে চান আপনাকে রাফ এন্ড টাফ এক্সারসাইজে যেতে হবে। সো আমরা এগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ডেটটার অপেক্ষা করতেছি। ইয়েস, আমি দাদা পড়েছি, আমি বলছিলাম আপনাকে, আপনি দেখবেন একটা সময় পরে ক্লিপস টোফেল শেষ হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নাই। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, আসেন তাহলে গুরুত্বপূর্ণ 2টা টার্ম আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এই 2টা টার্ম আমাদেরকে খুব ভালো করে একটু বুঝতে হবে। খেয়াল করে দেখেন, আমি পদ্মা বীজ নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে পদ্মা বীজ যেহেতু হয়ে গেছে, ধরেন কর্ণফুলী টানেল, যেটা হচ্ছে টানেল, কথা বলছেন, কর্ণফুলী টানেল যেটা এখন উদ্বোধন হয় নাই,
এটা আমরা করাবো, আপনারা চাইলে এটা করতে পারেন, সমস্যা নেই। কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল ধরেন 2017 সালে শুরু হয়েছে, আজকে হচ্ছে ধরে নেন শেখার সাথে 2023 সাল, 2023 সালের 1 জানুয়ারি, এটা ধরে নেন শেখার সাথে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে গতকালকে ধরেন আপনার 24তম জন্মদিন ছিল। হাউ ইউ ক্যালকুলেট, আজ থেকে 4-5 মাস আগেও মেসির জন্মদিন ছিল 35তম। তা আপনি আপনার জন্মদিন ক্যালকুলেট করেন কিভাবে? একটা নির্দিষ্ট পয়েন্টে আপনার জন্ম হয়েছে, সময়ের একটা নির্দিষ্ট বিন্দুতে আপনার জন্ম হয়েছে, আর সর্বশেষ একটা বিন্দুতে আপনি দাঁড়িয়ে আছেন। এই মাঝখানে ডিউরেশনটা ক্যালকুলেট করে আপনি বের করেন আপনার জন্ম তারিখ বা আপনার জন্ম সাল কত বছর, 24, 23 বা 22 বছর। তাহলে একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে 2017 সাল কাজটা শুরু হয়েছে, আর 2023 সাল মনে করেন এখন চলতেছে, অর্থাৎ এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে 2017 সালে কাজটা শুরু হয়েছে, এটা হচ্ছে আপনার শুরুর সময়, এইটাই হচ্ছে পয়েন্ট অফ টাইম। এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সিন্স, সিন্স বলতে পারি, কথা বলছেন কিনা? আর মাঝখানে 7 বছর ধরে কাজ চলতেছে, 7 ইয়ার্স, 7 ইয়ার্স হচ্ছে কাজ চলতেছে, 7 ইয়ার্স, এটা হচ্ছে আপনার ফর। টোটাল ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম 7 বছর, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট আর ল্যাম্পপোস্টের মতো পয়েন্ট, আর পিরিয়ডটা হচ্ছে মোটা, পিরিয়ডটা হচ্ছে মোটা, পয়েন্ট একটা নির্দিষ্ট পয়েন্ট, পিরিয়ডটা হচ্ছে মোটা, সহজ কথা। এখন বাজে ঘড়িটা হচ্ছে ধরেন 9টা, আমি যদি বলি 9 PM, তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি বলি আমি 4 ঘন্টা ধরে ফোনে কথা বলছি, এখন যদি সকাল রাত 9টা বাজে, আমি যদি বলি আমি 4 ঘন্টা ধরে কথা বলছি, মানে আমি আপনাকে পিরিয়ড দিলাম, তাহলে পয়েন্ট বের করা যাবে। আপনি পিছনে যদি 4 ঘন্টা ব্যাক করেন, তাহলে হয়ে যাবে 5 PM। অর্থাৎ দেখেন 5 PM আর 9 PM এর মাঝখানে হচ্ছে 4 আওয়ার। 5 PM টাও পয়েন্ট, 9 PM টাও পয়েন্ট, আর এই মাঝখানে যে 4 ঘন্টা, এটা হচ্ছে আপনার পিরিয়ড। সো আপনি পিরিয়ড জানলে পয়েন্ট বের করা যাবে, পয়েন্ট জানলে পিরিয়ড বের করা যাবে। আমি যদি বলি আজকে খেয়াল করেন 2023 সাল, 2023 সাল, আমি যদি বলি আমি হচ্ছে কি বলে 2010 সাল থেকে প্রেম শুরু করছি, 2010 সাল থেকে প্রেম শুরু করছি, তাহলে 2010 সাল এটা একটা পয়েন্ট, 2023 সাল এটা একটা পয়েন্ট, আর মাঝখানে 13 বছর ধরে আমি প্রেম করছি, কিচ্ছা, এটা হচ্ছে আপনার পিরিয়ড। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? বলেন, বোঝাতে পারছি? তাহলে আমরা অবশ্যই নির্দিষ্ট একটা সময় বেরোতে, যাবত মাবত ধরিয়া মরিয়া ভাই, এটা ওদের ভাষা না। আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাতে পারি, একদম প্র্যাকটিক্যাল। আপনি দেখবেন ওই যে আলিফ লায়লা দেখার সময় একটা ইয়ে ছিল হচ্ছে বার্জার পেইন্টে, সেন্স 1953, সেই 53 সাল থেকে। তো খেয়াল করে দেখেন 53 সাল থেকে স্টার্ট করছে বার্জার পেইন্ট বাংলাদেশে, এটা হচ্ছে আপনার পয়েন্ট। 2023 সাল, এটা হচ্ছে আপনার পয়েন্ট, আর মাঝখানের যে লম্বা 73 বছর বা 70 বছর, এটা হচ্ছে পিরিয়ড। খেয়াল করে দেখেন, এই বইও দেখেন 62 পেজে খুব সুন্দর করে সেন্স আর ফরের একটা উদাহরণ দেয়া আছে। দেখেন, সেন্স হচ্ছে 1975 সাল, তাহলে কোনো কাজ শুরু করছে 75 সাল, আর 95 এর নিচে লিখে বলছে দেখেন নাও, নাও মানে হচ্ছে আমরা একটা সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছি, তাহলে 75টা হচ্ছে আপনার পয়েন্ট, 95 সালটা হচ্ছে পয়েন্ট, আর মাঝখানে যে 20 বছর, এইটাই হচ্ছে আপনার পিরিয়ড। আমি কি বোঝাতে পারলাম কিছু? মাথায় ঢুকছে? পয়েন্ট আর পিরিয়ড কি মাথায় ঢুকছে? বলেন। এটার উপর নির্ভর করবে পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখবো কি শিখবো না। আমাকে আপনাকে আবারও বলতেছি, দেখেন পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আমি যদি বলি আপনার 3 PM, খেয়াল করেন 3 PM, এটা পয়েন্ট না পিরিয়ড? বলেন। আর 3 আওয়ার, এটা পয়েন্ট না পিরিয়ড? উল্লেখ করবেন, আর পাশে উল্লেখ করবেন পয়েন্ট না পিরিয়ড। 3 PM, এটা পয়েন্ট না পিরিয়ড? প্রতিদিন তোমাকে আমি চাই,
প্রতিদিন তোমাকেই যেন পাই। আমি আপনাকে বলছি পয়েন্টার পিরিয়ডটা বের করতে, এটা আপনি বলেন। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আমি আপনাকে কোথায় সেন্স কোথায় ফর হবে এটা বসাতে বলি নাই। আমি আপনাকে বলছি যে কোনটা পিরিয়ড আর কোনটা পয়েন্ট এটা বের করেন, কেননা এই জায়গাগুলোতে আর অনেক কিছু বসতে পারে। আপনাকে পয়েন্ট আর পিরিয়ডটা চিনতে হবে। প্রতিদিন তোমাকেই আমি চাই, প্রতিদিন তোমাকেই যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই। খেয়াল করেন প্লিজ, আমি আপনাকে বলছি পয়েন্ট আর পিরিয়ডটা আইডেন্টিফাই করেন। ওকে, মাশাআল্লাহ। যদি বের করতে পারেন তাহলে লিখেন ইন টাইম, লিখেন অন টাইম, আর লিখেন হচ্ছে বাই টাইম। ইন টাইম, অন টাইম, বাই টাইম। আচ্ছা, প্রথমে লিখেন হচ্ছে আপনার বাই টাইম। খুবই গুরুত্বপূর্ণ, কালকে এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছিল, আমি জানি না সেই ভাইটা আছে কিনা। বাই টাইম লিখেন ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে কোনো কাজ, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের পূর্বে, এই দেখেন পয়েন্ট অফ টাইম, শেষ হবে বোঝাতে, শেষ হবে বোঝাতে বাই বসে, শেষ হবে বোঝাতে বাই বসে। লিখেন ইন অবলিক উইদিন। আমরা ইনের অনেক ব্যবহার দেখছি, আমরা একটা নতুন ব্যবহার দেখব। দেখেন, লিখেন ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে কোন কাজ নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম এর মধ্যে শেষ হবে বোঝাতে ইন বসে। আমি আমাকে আবারও বলছি, দেখেন এখানে পয়েন্ট অফ টাইম আর এখানে বলা আছে পিরিয়ড অফ টাইম। আমি আপনাকে বারবার একটা কথা বলে আসছি, ইংলিশ হচ্ছে সম্পূরক বিষয়। অনেকবার বলেছি ইংলিশ হচ্ছে সম্পূরক বিষয়। যদি ইংলিশ আপনি শিখতে চান তাহলে আলটিমেটলি অনেকগুলো সম্পূরক তথ্য আপনার মাথায় থাকতে হবে। এটা হচ্ছে সহজ কথা। এবং আমি এই নিয়মটা শেখানোর জন্য পত্রিকাও নিয়ে আসছি। তোরা ওই একটু বলবেন, আমরা অনেক পরে যাচ্ছি, আমরা পরে যাচ্ছি। আচ্ছা, আজহার মাহমুদ, থ্যাঙ্কস এ লট। অন্যের প্রশংসা করতে অনেক বড় কলিজা লাগে। মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো, মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত, মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো। লে হালুয়া, মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত। আচ্ছা, লিখেন, লিখেন হারি আপ
we have to go in oblique by 5 p.m. নাম্বার 2 লিখেন কর্ণফুলী টানেল will be completed in oblique by, আমি না বলার আগ পর্যন্ত যদি কেউ উত্তর লিখছেন, আমি না বলার আগ পর্যন্ত যদি কেউ উত্তর বলছেন কপালে দুঃখ আছে, একদম ব্লক করে দিব। একটা উত্তর আগ পর্যন্ত কেউ যদি উত্তর বলছেন কপালে দুঃখ আছে। লিখেন হারিয়াফ we have to go in oblique by 10 minutes। সবগুলো কি আর বই আছে পাগলা? এগুলো বিভিন্ন জায়গা থেকে নোট করতে হয়। পিডিএফটা তোদের দিয়ে দিব, টেনশন নিস না। 43 এর 3টা প্রশ্ন আমার পিডিএফ এ ছিল। আমি এটা বলবো না যে আমার পিডিএফ থেকে কমন, আমি এটা বলবো পিএসসি যে রেঞ্জ পর্যন্ত প্রশ্ন করছে ওই রেঞ্জ পর্যন্ত আমার পিডিএফ এ ছিল, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মূল বক্তব্য। বইটা ইম্পর্টেন্ট না রে পাগলা, বই তো অনেক আছে, কত পড়বি তোরা? আচ্ছা, যদি তোলা হয় না এভাবে ক্লিপস টোপেনে দেয়া নাই, সহজ কথা। শামীম সরকার, তোমার অন্যের কমেন্টে তুমি মাঝে মাঝে ভুল উত্তর দাও, অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো এত মহান দায়িত্ব তোমাকে দেয়া হয় নাই। শামীম সরকার, তোমার মনোযোগ এখন দরকার। এবার একটু খেয়াল করে দেখেন 1 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। আপনি আগে 1 নাম্বার প্রশ্নের উত্তর বলার আগে আপনি খালি ভেবে বলেন এই যে 5 PM এটা পয়েন্ট না পিরিয়ড? বলেন 5 PM এটা পয়েন্ট না পিরিয়ড? বলেন 5 PM এটা পয়েন্ট না পিরিয়ড? এর উত্তর আগে দিবেন, এরপরে উত্তর দিবেন এটা ইন হবে না বাই হবে, তাহলে খুশি হব আমি। হ্যাঁ, আপনারা এখানে উত্তর করতে থাকেন। 1 নম্বরে আগে লিখবেন পয়েন্ট না পিরিয়ড, তারপরে 1 নম্বরে উত্তর দিবেন। আমি একটু আসছি, 30 সেকেন্ড। আশা করি উত্তর দিতে পারছেন, মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করে দেখেন 5 PM অবশ্যই হচ্ছে আপনার পয়েন্ট 5 PM। যদি 5 PM পয়েন্ট হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনার আর ইন হবে না, কি হবে? বাই হবে। আর আপনি ভালো করে জানেন সেটা হচ্ছে হ্যাভ টু, উই হ্যাভ টু, আমাদের যেতে হবে, বাধ্যবাধকতা। হ্যাভ টু মানে ভবিষ্যৎ বাধ্যবাধকতা, ভবিষ্যৎ বাধ্যবাধকতা। আমি যদি বলি am to, এটা হচ্ছে বর্তমান বাধ্যবাধকতা। am to go, am to eat, কথা বলছেন কিনা? I have to go, আমাকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে by 5 PM, 5টার আগে। এটা 4:49 হবে, 5টা 1 হবে না। আচ্ছা,
এবার বলেন 2026 এটা কি পয়েন্ট না পিরিয়ড? 2026 এটা পয়েন্ট না পিরিয়ড? 2026 এটা পয়েন্ট না পিরিয়ড বলেন? 2026 এটা পয়েন্ট না পিরিয়ড বলেন? মুন্নি আক্তার আলটিমেটলি ভুল করে বসে আছেন। 2026 পয়েন্ট হয় কি করে রে পাগলা? মনে রাখবেন 2023 আর 2026 এরাও পয়েন্ট, এরাও পয়েন্ট, মাঝখানে 3 বছর 3 ইয়ার্স, এটা হচ্ছে পিরিয়ড। এরপরেও যদি পয়েন্ট পিরিয়ড চিনতে ভুল করেন আই টিকতাম। এরপরেও আর পয়েন্ট পিরিয়ড চেনার কোনো উপায় আমার কাছে নাই, সত্যি নাই। আই ভুল ইচ্ছে আরে মাফ করে দেন। আন্দিরে এত কিছু দেখানোর পরে যদি না হয় তাহলে আমি টিকতাম। বলেন এত কিছু দেখার পরে মুন্নি আক্তার মুন্নি বদনাম হই আবার কয় পিরিয়ড পিরিয়ড, কানের উপর দিয়ে কান্দেরা ফাটা দেয়া লাগে। বারবার বলতেছি মানে যে কোনো সাল হচ্ছে পয়েন্ট, ধুমায় পিরিয়ড অ্যান্সার করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমি যখন বললাম 2010 সালে প্রেম শুরু করছি এটা পয়েন্ট, আজকে 2023 সাল আর মাঝখানে 13 বছর এটা পিরিয়ড। মাথার ভিতরে না ঢুকলে আর কেমনে ঢুকাইতাম? কানের উপর থাপ্পড়া দিলে মানে পাটাপাট দিলে একদম ঢুকে যাবে। ঢুকবে না এমনটা না, বাটাম দিলে সব সোজা বাঙালি। লুতু পুতু করে এগুলো যাবে না, এটা নুডলস না, এটা নুডলস না। লুতু পুতু বাবু সোনা খাও রাগ করে না, এটা হচ্ছে পড়া, পাটাপাট দিলে সব ঠিক হয়ে যাবে। এটা পয়েন্ট। কমেন্ট করেন যে কোনো সাল পয়েন্ট। আমি আপনাকে মজা করার জন্য বলতেছি না, মোটেই মজা করার জন্য বলতেছি না। ডেইলি স্টার এটা লিখে, যেমন এখন চলতেছে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ডেইলি স্টার প্রথম আলো মাঝে মাঝেই বলে যে 2030 সালের মধ্যে বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা অর্জন করবে 2030 সালের মধ্যে। তো 2030 সাল মানে হচ্ছে বাই 2030, 2030 সালের মধ্যে হচ্ছে মানে বাই 2030। আর যদি আজকে আমরা দাঁড়িয়ে আছি 2023 সাল, 23 সাল আর 2030 সাল, মাঝখানে প্রায় 7 থেকে 8 বছর। যদি বাক্যটা এমন হয় যে 2000 মানে আগামী 8 বছর বা 7 বছরের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জিত হবে, এই যে 7 বছর এইটা পিরিয়ড। ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলেন? এবার ক্লিয়ার? আমি আপনাকে একটা টাটকা উদাহরণ দেখাই, টাটকা উদাহরণ। টাটকা উদাহরণ দেখাই। এবার দেখেন কি বলছে মেট্রো রেল। বলছে দেখেন মেট্রো রেল 2 more স্টেশন ওপেন বাই মার্চ 1। এই যে দেখেন বাই মার্চ 1, Metro Rail Authority will open the Uttara station to the public on February 18 and Mirpur station on March 1. এই যে দেখেন by March 1 will open, এই যে দেখেন ফিউচারে বলা আছে will open, এই যে দেখেন 2 more station to open by March 1। এটা হচ্ছে গত শুক্রবারের পত্রিকা, এবং শুক্রবারের পত্রিকাতে আলটিমেটলি শুক্রবার ছিল 10 মার্চ। খেয়াল করে দেখেন 10 মার্চ আর সরি 10 ফেব্রুয়ারি, শুক্রবার ছিল 10 ফেব্রুয়ারি আর বলা হচ্ছে 1 মার্চ। 1 মার্চের কথা, অর্থাৎ আগামী 1 তারিখের মধ্যে 1 মার্চের মধ্যেই মেট্রো রেলের আরো 2টো স্টেশন উদ্বোধন করা হবে, ওপেন করা হবে, তার মধ্যে মিরপুর 10 একটা। খেয়াল করে দেখেন, আর মাঝখানে ক্যালকুলেট করে দেখেন ফেব্রুয়ারি, তাহলে এদিকে 18 দিন আর একটা 19 দিন, অর্থাৎ এই যে টোটাল 19 দিন, এই 19 দিন হচ্ছে 19 ডেজ, এটা হচ্ছে ইন, অর্থাৎ 19 ডেজ। যদি বলতো আগামী 19 দিনের মধ্যে 19 ডেজ এর মধ্যে মেট্রো রেলের আরো 2টি শাখা উদ্বোধন হবে,
তখন হয়তো ইন। আমার কথা বুঝছেন? আমার বোঝানো সম্ভব না, আপনাকে আর বোঝাইতে পারবো না। এবার ক্লিয়ার কিনা বলেন? তা আপনি তো ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান ভাই, এগুলোই তো ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলোই তো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ভাই, এগুলোই তো ফ্রি হ্যান্ড রাইটিং। এখনো যদি না বোঝেন তাহলে আর কিছু করার নেই। এবার একটু খেয়াল করে দেখেন, নির্দিষ্ট সময়ের পূর্বে আমি যদি বলি 5 PM, খেয়াল করেন 5 PM, তাহলে অ্যাটও বসে, এটা কিন্তু অ্যাটের ব্যবহার, আমি জানি, আমি অ্যাটের ব্যবহার মানে এখনো পড়াই নাই। তাহলে অ্যাট 5 PM আর বাই 5 PM এর মধ্যে পার্থক্যটা কোথায়? আমি কাল তোমার সাথে বিকাল 5টায়, আমি যদি বলি বিকাল 5টায়, এই যে বিকাল 5টায় দেখা করবো অন্তস্থ বিকাল 5টায় অ্যাট 5 PM, অনেক দিন টাকা দিছে, খালি বিকাল 5টা করে ঘুরায় আর ঘুরায় টাকা দেয় না। এবার বললো যে ভাই কালকে বিকাল 5টার মধ্যেই, তাহলে আমি যদি বলি বাই 5 PM, বাই 5 PM মানে হচ্ছে বিকাল 5টার মধ্যেই আপনি টাকা পাবেন। এই নিয়ে বাংলা এটা। কথা বলছেন? মনির খান আবার ক্লাসটা দেখেন। এবার আমরা পড়ছি ইনের ব্যবহার, ইন সালের আগে ইন বসে, ইন 1990 সালের আগে ইন বসে। তাহলে ইন আমি যদি বলি, এবার খেয়াল করে দেখেন 2030 সাল, যদি বলি ইন 2030 সালের বাংলা হবে 2030 সালে। আর যদি বলি বাই 2030, এর বাংলা হবে 2030 সালের মধ্যেই। এবার আপনাকে বাক্য দেখে বুঝতে হবে যে কোনটা 2030 সাল আর 2030 সালের মধ্যেই। পার্থক্যগুলো না বুঝলে খবর আছে, গুজবে করে এগুলো ভাই সলভ করা যাবে না। বারবার একই কথা বলে লাভ আছে? মাকে যাইছিলাম, কেউ পড়াই নাই। এখন যদি আমি না থাকতাম বা আমার মতো কেউ না থাকে, আমি যদি মারা যাবো, এরপরে কি আর কেউ পড়বে না? এগুলো ভুয়া কথাবার্তা। তুমি নিজে পড়ো না, এই দোষ দাও, খালি অন্যের উপর দোষ দাও। অন্যের হেল্প না নিয়ে তো মনে করো যে অনেক কিছু করে ফেলতেছো। কথা ক্লিয়ার? এগুলোর পার্থক্য না বুঝে শুধু হুজুরে দৌড়াদৌড়ি করে লাভ হবে না। সালের আগে ইনও বসে, সালের আগে বাই বসে, বোঝা লাগবে কোথায় ইন বসে কোথায় বাই বসে। অতীত, যেমন মেসির জন্ম 1987 সালে, এখানে তো বাই বসার কোনো সুযোগ নাই। ইন 1987, এখানে বাই বসার আর কোনো সুযোগ নাই। আপনার বোঝা লাগবে পার্থক্যগুলো। তাহলে at 5 PM মানে বিকাল 5টায়, ভাই 5 PM মানে 5টার মধ্যেই, আগামী 10 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হবে। আগামী 10 মিনিটের মধ্যে the program will be started, the program will be started, the program will be launched। আগামী 10 মিনিটের মধ্যেই হবে। এটা বাই না ইন বলেন? 10 মিনিট। কথা ক্লিয়ার? আচ্ছা, এবং আমি আপনাকে কিন্তু ডেইলি স্টারের টাটকা পত্রিকা দেখালাম। এই যে দেখেন, যেহেতু ভোকাবুলারি আমি কোর্স শুরু করছি, ডেইলি স্টার কোর্স শুরু করছি, এটা হচ্ছে পত্রিকায় যে দেখেন ফ্রাইডে 10 ফেব্রুয়ারি ফ্রাইডে। আমার ইচ্ছা ছিল হয়তো এটা না পেলে আরো অনেক আগে থেকে বের করতে হতো।
আমি এই জন্য এটা টাটকা ধরে রাখছি আপনাকে বোঝানোর জন্য। দেখেন, 2 more স্টেশন টু ওপেন বাই মার্চ 1। তাহলে আলটিমেটলি যদি বলা হয় 2030 সালের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। হ্যাঁ ভাই, আগে খালি দৌড়ায় না, কত বেশি নিয়ম শিখলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা গভীরে শিখলেন। নিয়ম 10টা শিখলেন, সব আফসা 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 আফসা, লাভ আছে? নিয়ম একটা শিখলেন কিন্তু গভীর, একদম গভীর, শিকড় এত দূর চলে আসছে, ওই নিয়মে কোনো প্রশ্ন আসলে ভুল হবে না। এবার আসেন বলছে কি দেখেন, অন টাইম। অন টাইম লিখেন যথাসময়, যথাসময় বা লিখেন এক্সাক্ট, এক্সাক্ট টাইম। ক্লাস 8:30 8:30 শুরু হয়, এক্সাক্ট টাইম। ব্র্যাকেট দিয়ে লিখেন বাংলাদেশ ব্যতীত, বাংলাদেশ ব্যতীত। আপনাদের প্রিপারেশন নিতে হবে ফার্স্ট ইয়ার থেকে, আপনারা নেন 4th ইয়ার শেষ করে, এরপরে আর হয় না। কারণ শুরু করেন কোচিং এ, মনে করেন যে যারা আছে তাদের মনে করেন মোটিভেশনে শুরু করেন, রিভাইজ তো হয় না। কথা বোঝেন নাই? বাংলাদেশের লঞ্চ ট্রেন দেখবেন ঈদের সময় কোনো টাইম নাই, বুঝছেন ভাই? এই অন টাইম নিয়ে একটা গল্প আছে। এক চায়না লোক ইঞ্জিনিয়ার, ও আসছে ধরেন কুমিল্লায় যাবে, কথা বুঝছেন? ওই সরি ফিরানে যাবে। এখন ও ট্রেনে যাবে 11টার ট্রেন, তো সে তার বাংলা পারে না, তার সাথে একদম দোভাষী আছে বাংলাদেশে, সে চায়না ভাষা পারে। তো ও বলিছে ভাই, ও গেছে সকাল 10টায় স্টেশনে, দেখতেছে ট্রেন 11টা। সে কথিত আছে, সে শুনেছে লোক মুখে বাংলাদেশের ট্রেন দেরি করে, লেট করে। এখন মানে 11টায় ট্রেন, 10টায় এসে বসে আছে। তো জিজ্ঞাসা করতেছে তার দোভাষীকে যে আমি জানি বাংলাদেশের ট্রেন লেট করে, তাহলে আজকে 1 ঘন্টা আগে আসার কারণ কি? তো দোভাষী বলে স্যার এটা আজকে না, গতকালের ট্রেন। কথা বলছেন? তো ব্যাপার হলো এরকম ভাই। আরে 10 মিনিটের মধ্যে গাধা নাকি? 10 মিনিটের মধ্যে বার হয় কেমনে মুন্নি? 10 মিনিট এটা হচ্ছে আলটিমেটলি গাধা নাকি? আমি যদি বলি 4, 10 মিনিটের মধ্যে মানে এটা কি পয়েন্ট না পিরিয়ড? মেজাজ খারাপ করে? 10 মিনিট হচ্ছে পয়েন্ট না পিরিয়ড। ইন 5 মিনিটস, ইন 10 মিনিটস, 10 মিনিট এটা তো পিরিয়ড। এখন যদি বাজে হচ্ছে 4:30, আমি যদি বলি 10 মিনিট কথা বললাম, তাহলে শুরু করছি কয়টায়? 4:20-এ। তাহলে এই যে মাঝখানে 10 মিনিট, এটা পয়েন্ট, সরি পিরিয়ড, আর এটা পয়েন্ট, এটাও পয়েন্ট। মাথা মোটা নাকি? মেজাজ খারাপ করে দিচ্ছে সব, মানে হুজুকে অ্যান্সার করে যাচ্ছে বাই বাই বাই। মাথা মোটা নাকি সব? মেজাজ খারাপ করে। 10 মিনিট, 10 সেকেন্ড, 10 মিনিট, 10 বছর, 100 বছর, 100 কোটি বছর, 3 ঘন্টা, 5 দিন, 30 দিন, 100 দিন, সব পিরিয়ড। পিরিয়ড ছেড়ে না বাচ্চামি করতেছে। যথা সময়, এক্সাক্ট টাইম, মানে বাই অ্যান্সার করে যাচ্ছে, আমি খেয়াল করি না। বাই 10 মিনিটস, আপনার মাথা মোটা, আপনার মাথা মোটা মনে হচ্ছে মোবাইলের ভিতর দিয়ে আপনাদের থাপড়ে আসে। মন মেজাজ ভালো রাখতে চায়, আপনারা মাথায় বাড়ি মারেন, এবার মাথায় বাড়ি মারেন পেছনে, এমনি মাথা করলো, মাথা করে না। 14 তারিখ মাথা করে না, কত প্ল্যান 3 মাস আগে থেকে 14 তারিখ কি করবো। ক্রিয়েটিভিটি, কার ফ্ল্যাট ফাঁকা আছে, বন্ধুর বাসায় কেমনে যাওয়া যায়, বুঝি না কিছু আমি। পয়েন্ট আর পিরিয়ড বলেন না। 1 ঘন্টা, আমি যদি বলি এখন বাজে 6টা, 1 ঘন্টা ধরে আমরা ক্লাস নিয়েছি কয়টায়? আমরা ক্লাস শুরু করছি 8:30টায়, এটা একটা পয়েন্ট। এখন বাজে হচ্ছে 9:30, এটা একটা পয়েন্ট। আর মাঝখানে আমাদের ক্লাস 1 ঘন্টা চলতেছে, এই 1 ঘন্টা 1 আওয়ার, এই 1 আওয়ার হচ্ছে পিরিয়ড। আমরা দেখেন সময়ের একটা বিন্দুতে দাঁড়ায় আছি, সর্বশেষ অবশ্যই সময়ের একটা বিন্দুতে একটা বর্তমান সময়ে দাঁড়ায় আছে, মাথা মোটার মতো। ভুল করতে পারি, পরীক্ষার আগে ভুল করে আসেন, তারপর দেখে জায়গা হয় কোথায়। ভুল করতে পারে, ভুল আপনি করতেই পারেন, কিন্তু বোঝানোর পরে ভুল করার সুযোগ নেই। অন টাইম মানে হচ্ছে যথা সময় বা এক্সাক্ট টাইম। 9টার ক্লাস 9টায় শুরু হয়, অন টাইম। 3টার ট্রেন 3টায় ছাড়ে, অন টাইম, এটা অন টাইম। অন টাইম
ইন বা বায়ের মতো নির্দিষ্ট টাইমের কোনো ভ্যারিয়েশন নাই। অন টাইম মানে অন টাইম। যেমন লিখেন দ্য ট্রেন রানস অন টাইম। বাংলাদেশ ব্যতীত বিশ্বের সকল দেশের ট্রেন অন টাইমে ছাড়ে। এটা দেখেন বলা আছে, দেখেন দ্য ট্রেন, আমরা গতকাল পড়ছিলাম, দেখেন অন ফুট, পায়ে হেঁটে, অন ডিউটি কর্তব্যরত, অন টাইম সঠিক সময়, এটা দেখেন বলা আছে দ্য ট্রেন রানস অন টাইম। এখানে কারেকশনে প্রশ্ন হয়, অনেকবার আসছে দ্য ট্রেন, ট্রেন যথাসময়ে ছাড়ে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বলা হচ্ছে ট্রেন যথাসময়ে ছাড়ে। এবার যদি কন্টিনিউয়াস থাকে দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। মনে রাখবেন যদি কন্টিনিউয়াস হয় তাহলে টু টাইম হয়। টু টাইম মানে হচ্ছে এক্সাক্ট সময়। আপনি বলেন না ওই যে বাণিজ্য মেলায় গিয়ে বেলুন ফোটানো বলে না, টু দ্য পয়েন্ট, এক্সাক্ট। এই টু টাইম মানে এক্সাক্ট টাইম। সো মনে রাখবেন প্রেজেন্ট টেন্স থাকলে হবে অন টাইম, আর কন্টিনিউয়াস হলে দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়ছে, ট্রেন ইজ রানিং। যদি কন্টিনিউয়াস হয় তাহলে টু টাইম হবে, অন টাইমও দেওয়া যায়, তবে টু টাইম অ্যান্সার করা শ্রেয়। এটা কারেকশনে একবার না অনেকবার আসছে, এটা ভালো করে মাথায় রাখেন। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে অন টাইম, আর কন্টিনিউয়াস হলে টু টাইম। ক্লিয়ার কিনা বলেন? এগুলো বাদ দেন, সব স্যার ভালো, সব স্যারের স্পেশালিটি আছে। আপনি আমার হয়তো ভালোবাসেন, এই কারণে এমনটা বলতেছেন, ধন্যবাদ আপনার ভালোবাসার জন্য। বাট এভরি সিঙ্গেল টিচার হ্যাজ এ স্পেশালিটি। আপনি আমার থেকে দুটা নেন, আরেকজনের থেকে দুটা নেন, আরেকজনের থেকে দুটা নেন, 100টা হবে, সমৃদ্ধ হয়ে যাবেন। নেভার ইগনোর এনিওয়ান। কোন টিচারকে ইগনোর করবে না। হুইচ টিচার ইজ রেসপেক্টেবল এন্ড হি অর শি ডিজার্ভ রেসপেক্ট, তার কাছে কিছু না কিছু পাবেন। একটু ধৈর্য ধরে 2 ঘন্টা পার করেন, গেট সামথিং স্পেশাল। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, লিখেন অ্যাট এর ব্যবহার, অ্যাট। অ্যাট এর ব্যবহার প্লিজ। নাম্বার 1 দিয়ে লিখেন নির্দিষ্ট। ওই যে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, অ্যাট 7 PM, অ্যাট নির্দিষ্ট সময় বোঝাতে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, অ্যাট। এই যে দেখেন আলটিমেটলি অ্যাট 7 PM, এই যে অ্যাট এর ব্যবহার দেখেন। অ্যাট আর ইনের পার্থক্য আমি তো ইন অলরেডি পড়াই ফেলছি। এতে দেখেন বলা আছে ছোট জায়গার পূর্বে অ্যাট বসে, বড় জায়গার পূর্বে ইন বসে, এগুলো পড়ে লাভ নাই। এখানে গুরুত্বপূর্ণ আপনি পড়তে পারেন ছোট জায়গার ভিতরে অ্যাট হোম, এটা দাগ দেন। অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট এ হোটেল, অ্যাট এ বাস স্টপ, অ্যাট এ লালপুর, অ্যাট মেদিনীপুর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাট হোম। ডোন্ট ট্রাই অ্যাট হোম, দেখবেন বলে অ্যাট হোম। অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট হোটেল, অ্যাট স্টেশন, বাস স্টপ, সবগুলোর আগে অ্যাট বসে। এখানে খুবই গুরুত্বপূর্ণ আর কি অ্যাটের আরেকটা ব্যবহার দেখেন, বলা আছে যে অফিস, লাইব্রেরি, সিনেমা, থিয়েটার।
ইত্যাদির ক্ষেত্রে যখন স্বাভাবিক উদ্দেশ্যের কথা বলা হয় তখন অ্যাট বসে। খুবই গুরুত্বপূর্ণ অ্যাট অফিস অর্থাৎ অন ডিউটি অ্যাট দ্য অফিস। অ্যাট লাইব্রেরি আপনি পড়তেছেন, অ্যাট সিনেমা সিনেমা দেখতেছেন, অ্যাট থিয়েটার, অ্যাট বিল্ডিং খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, দাগ দেন, এটা পড়তে হবে। এরপরে কি বলছে দেখেন, হি ইজ, এতে দেখেন আমি আপনাকে পড়াইছি, হি ইজ অ্যাট দ্য অফিস, দেখেন বলছিলাম অন ডিউটি। দ্য ব্রাউনস আর অ্যাট দ্য থিয়েটার ওয়াচিং এ প্লে, তারা নাটক দেখতেছে থিয়েটারে। আমি যদি বলি অ্যাট দ্য সিনেমা, আমিও ধরেন পরিমণি সিনেমা দেখতেছি বা যেটা মুক্তি পাইছে সেটা দেখতেছি, খেয়াল করে দেখেন। উই আর অ্যাট দ্য লাইব্রেরি চুজিং এ বুক, আমরা লাইব্রেরিতে বই খুঁজতেছি। উই আর অ্যাট দ্য লাইব্রেরি চুজিং এ বুক, খেয়াল করেন। এরপরে কি বলছে দেখেন, পয়েন্ট অফ টাইম, অ্যাট 10 o'clock, অ্যাট 8 AM, অ্যাট 4 PM, অ্যাট 4 PM, খেয়াল করেন। অ্যাট 5:30, অ্যাট ব্রেকফাস্ট, বিএফ মনে রাখবেন, আমি নোট দিয়ে দিব, পিডিএফ দিব, পিডিএফ এ লেখা আছে, আর লেখার দরকার নাই। অ্যাট বিএফ মানে ব্রেকফাস্ট, 3 বেলা খাবারের আগে অ্যাট বসে। অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। কমেন্ট করেন, 3 বেলা খাবারের আগে অ্যাট বসে, 3 বেলা খাবারের আগে অ্যাট বসে। তিন বেলা খাবারের আগে অ্যাট বসে। তিন বেলা খাবারের আগে অ্যাট বসে। লিখেন বিএফ এর সাথে লাঞ্চ ডিনার, অ্যাট ডিনার অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার অ্যাট লাঞ্চ। আপনি কেন বুঝতেছেন না যে আমি আপনাকে 80টা ক্লাসের প্রতিশ্রুতি দিচ্ছি? 80টা ক্লাসে শেষ না, আপনি থাকতে পারলে এটা 100টা ক্লাস হবে। আপনি হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কেন বুঝতেছেন না? আপনি যদি থাকতে পারেন ক্লাস 100 ক্লাস হবে, কিন্তু আপনারা তো ভাই মানে আপনাদের অ্যাটিটিউড মানে কাজ কাজ করেন না, কিছু না, সব জয় বাংলা, এদেরও ভালো লাগে না। তাহলে এখানে আলটিমেটলি আমি যে পিডিএফ দিচ্ছি আর এই তথ্যগুলো মিলাবেন, দেখবেন পিডিএফ আর তথ্যগুলো কতটা অমিল আছে দেখবেন। এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। অ্যাট, এরপরে কি বলছে দেখেন, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য টাইম দেখেন বলা আছে অ্যাট ডাউন, এটা ডন হবে, এটা ডিএ হবে, ডিও না ডিএ, ডন। অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নুন তো পড়ছি আমরা। অ্যাট ডন মানে ভোর, কমেন্ট করেন। অ্যাট ডন, DAWN, অ্যাট ডন ভোর। অ্যাট দিস, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্য মোমেন্ট, খেয়াল করে দেখেন, অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট ক্রিসমাস, অ্যাট ক্রিসমাস কোন উপলক্ষ নামের আগে অ্যাট বসেন আমরা পড়ছি। অ্যাট ক্রিসমাস যে কোনো উপলক্ষ। অ্যাট পূজা, হিন্দু ভাই বোনেরা আছেন, আপনাদের কিছুদিন আগে সরস্বতী পূজা গেল, অ্যাট পূজা। কেউ তো বললেন না স্যার নারকেল লাড়ু খাবো, নারকেল লাড়ু আমার খুব পছন্দ। এতগুলো স্টুডেন্ট আছেন, একবারও কেউ বললেন না স্যার নারকেল লাড়ু খাবেন? ভালোবাসা জানি রে ভাই, ওই পিছন থেকে গালিও দেন। অ্যাট ক্রিসমাস, অ্যাট ক্রিসমাস খেয়াল করেন, অ্যাট ক্রিসমাস উপলক্ষ, কমেন্ট করেন। অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ, অ্যাট পূজা, অ্যাট পহেলা বৈশাখ, কমেন্ট করেন এগুলো। অ্যাট দ্য উইকেন্ড, এটা ছিল 43তম বিশেষ অ্যাট দ্য উইকেন্ড। অ্যাট দ্য উইকেন্ড, এটা ছিল 43তম বিশেষ অ্যাট দ্য উইকেন্ড। অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ, অ্যাট পূজা, অ্যাট পহেলা বৈশাখ, কমেন্ট করেন সবাই। হ্যাঁ, ডন টু ডাস, সকাল সন্ধ্যা হরতাল। আর ভ্যালেন্টাইন্স, মজার জিনিস পাইছো বুঝছো, বিনা দামে মানে মনে করা গেলে কোপা হয়ে যাও। আর ভ্যালেন্টাইন্স, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমুক মায়া ভরা তোর মুখে, কলিজাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই,
44-44তম বিসিএসে যেটা ছিল 44তম বিসিএসে এট দা উইকেন্ড, মনে রাখবেন এট দা উইকেন্ড, সপ্তাহের ছুটির দিন যখন জব করবেন এট দা উইকেন্ড। এটা হচ্ছে আপনার ইউকে সিস্টেম ইউকে। আর অন দা উইকেন্ড এটা হয় অন দা উইকেন্ড, এটা হচ্ছে আপনার ইউএসএ। আপনার প্রায়োরিটি হচ্ছে ইউএসএ, আপনার প্রায়োরিটি অবশ্যই হচ্ছে ইউকে, এটাকে প্রায়োরিটি দিবেন। আবার হয় ওভার দা উইকেন্ড, ধরেন আপনি এক সপ্তাহ ছুটি পাইছেন, ওভার দা উইকেন্ড। ওভার মানে হচ্ছে পুরো, ওভার মানে হচ্ছে পুরো, পুরো বা জুড়ে, জুড়ে বা ব্যাপী। ওই যে দেখবেন বিভিন্ন ওয়ালটন শোরুম বলে মাস ব্যাপী, ওভার দা মান্থ, সারা বছর ব্যাপী বৃষ্টি, ওভার দা ইয়ার। কথা বলছেন কিনা? পুরো সপ্তাহ জুড়ে, আমি পুরো সপ্তাহ জুড়ে, ওভার দা উইক, ব্যস্ত। বাক্য দেখে আপনাকে বুঝতে হবে। যদি বলা হয় ডু ইউ হ্যাভ এনিথিং স্পেশাল এট দা উইকেন্ড, এই সপ্তাহে ছুটির দিনে তোমার কি কোনো স্পেশাল কাজ আছে, চলো আমরা এক কাপ কফি খেয়ে আসি, তাহলে অবশ্যই দিবেন এট দা উইকেন্ড, এটা হচ্ছে ইউকে বা ব্রিটিশ। আর অন দা উইকেন্ড এটা হচ্ছে ইউএসএ। আমরা ইউকেটা বেশি গ্রহণ করব। আর যদি ব্যাপী থাকে, ব্যাপী, ব্যাপী পুরো বা জুড়ে, আমি তোমার পুরো হৃদয় জুড়ে, ওভার ইওর হার্ট, পুরো হৃদয়টাই আমার, ওভার ইওর হার্ট। তুই আমার জীবন, তুই ছাড়া মন, তুই তো আমারই সাত রাজারি ধন, কলিজায় তুই আমার, তুই তো নয়নের আলো। আচ্ছা, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদের বলছিলাম এই যে এই টেবিলটা পড়তে, এই টেবিলটা আপনাকে পড়তে বলছিলাম, রিলেশন এক্সপ্রেস বাই প্রিপোজিশন। আপনারা পড়ছেন কিনা আমি জানি না। এখান থেকে দেখবেন অনেকবার মাস্টার জাহাঙ্গীর ভাই অনেক প্রশ্ন করে, আপনার গ্রুপে পোস্ট করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3-এর বি, স্পেশাল ডিরেকশন। এই যে বলছে দেখেন, স্পেশাল ডিরেকশন বলছে ইন, অন, টু। ইন মানে হচ্ছে ইনসাইড, অন মানে হচ্ছে অন দ্য বর্ডার, টু মানে হচ্ছে আউটসাইড। খুবই গুরুত্বপূর্ণ। ইন, অন, টু। ইন মানে হচ্ছে ইনসাইড, অন মানে হচ্ছে অন দ্য বর্ডার, টু মানে হচ্ছে আউটসাইড। আমি প্রত্যেকটা উদাহরণ আপনাকে মিলাই দিচ্ছি। এখানে যে প্রথম উদাহরণ দেওয়া আছে, কাশ্মীর ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। কাশ্মীর কিন্তু ইন্ডিয়ার একটা অংশ, আপনি ভালো করে জানেন। কাশ্মীরের টোটাল পার্সেন্টেজের একটা অংশ ইন্ডিয়া শাসন করে। আমি যদি বলি চিটাগাং, চিটাগাং কিন্তু বাংলাদেশের ভিতরে। চিটাগাং ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে চিটাগাং। আমার কথা বুঝছেন কিনা? রাজশাহী ইজ দ্য নর্থ অফ বাংলাদেশ, বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশের ভেতরে। ইন, ইন মানে হচ্ছে ইনসাইড। অন মানে বর্ডার, যেমন হচ্ছে হিমালয়, আমাদের বর্ডারে অবস্থিত হিমালয়, নেপাল, হিমালয়, এটা হচ্ছে অন বাংলাদেশ, অন দ্য নর্থ অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের বর্ডারে। আর এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখেন, শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়ার অংশ না, ইন্ডিয়ার বাইরের একটা দেশ। অ্যাজ লাইক মায়ানমার, মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। মায়ানমার বাংলাদেশের দক্ষিণে বাইরে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। ইন মানে ইনসাইড, অন মানে হচ্ছে বর্ডার, আর টু মানে হচ্ছে একদম কমপ্লিটলি আউটসাইড। কেউ ভাবে আপনাকে শেখাবে না। নানা চাই না, নানা চাই না আমি এমন রূপসী। কথা ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? দেখেন, আমার কথাগুলো বইয়ের সাথে মেলান, বইটা সবার কাছে আছে 172 পেজে, ওই বইয়ের সাথে মেলান। ইন মানে ইনসাইড, কমেন্ট করেন। ইন মানে ইনসাইড, অন মানে হচ্ছে অন দ্য বর্ডার, টু মানে হচ্ছে আউটসাইডার, বলেন না বহিরাগত, বহিরাগত বলেন না, টু আউটসাইডার পিপল, বহিরাগত, টু। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ওকে, যদি ক্লিয়ার হন, আমি হচ্ছে ওভারের নিয়মে কিছু আছে। আমি ওভারের কয়েকটা নিয়ম মুখে বলি, আপনারা পিডিএফ দেখে নিন। যদি নদীর উপর ব্রিজ থাকে, ওভার, যেমন পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ ইজ ওভার দ্য রিভার। উপর দিয়ে যদি চলমান হয়, মানে উপর দিয়ে অতিক্রম বোঝায়, আমাদের মাথার উপর দিয়ে বিমান যায়,
ওভার ইউর হেড। যদি উপরের ভিতরে উপরে হচ্ছে চলমান বোঝায়, যেমন ফ্যান ইজ মুভিং আওয়ার হেড, ওভার আওয়ার হেড। আর আরেকটা গুরুত্বপূর্ণ, যদি করে কাভার, সর্বত্র হবে ওভার, অর্থাৎ টেবিলের উপর বই থাকলে হয় অন দ্য বুক, আর টেবিলের উপর যদি আপনি পুরো টেবিল ক্লথ দেন, একটা টেবিল ক্লথ পুরো টেবিলকে ঢেকে দিবে, এটা হচ্ছে ওভার দ্য টেবিল। আমার দেহের উপর যদি আপনি কাঁথা দেন তাহলে হবে ওভার মি, অর্থাৎ এ কুইল্ট একটা কাঁথা ওভার মি, নট অন মি। এই ক্ষুদ্র ক্ষুদ্র নিয়মগুলো হচ্ছে আপনারা দেখবেন দেয়া আছে, আমি পিডিএফটা আজকে পোস্ট করে দেবো ইনশাআল্লাহ। আর পিডিএফে আপনি পার্টিসিপল, অর্থাৎ ক্লাস শেষে আমি পিডিএফটা পোস্ট করে দেবো। পিডিএফে আপনি দেখবেন হচ্ছে কি বলে পারফেক্ট মানে পার্টিসিপল প্রিপোজিশনের তালিকা দেয়া আছে, এটা আপনি দেখে খাতায় নোট তুলে ফেলবেন, সমস্যা নেই। আমি আপনাকে যা যা দিছি আর সেই সাথে এই বইটা পড়বেন, এই বইটা পড়লে আপনার একটা বড় অংশ কভার হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? আমরা এই সপ্তাহের মধ্যে পিএসসি প্রথম আলো যেহেতু আজকে নিউজ করছে, এই সপ্তাহের মধ্যেই জানাবে, আমরা দেখি পিএসসি কি ডেট দিচ্ছে, এরপর ইনশাআল্লাহ একটা সিদ্ধান্ত আমরা নিব আমাদের কোর্সের ব্যাপারে। নাম্বার 1। নাম্বার 2, আলটিমেটলি দেখেন, আলটিমেটলি আমরা কি বলে হচ্ছে সবাই জানি টেন্সের ব্যাপারে। আপনাকে বলি টেন্স, আমি টেন্সের আজকে পিডিএফ দিব, অর্থাৎ পরপর আজকে একটা পিডিএফ দিব, কালকে সকাল 9টায় আমাকে কি অবশ্যই একটু ইনবক্সে মনে করাই দিয়ে। আসলে সত্যি বলতে মাল্টিপল এঙ্গেজমেন্ট, অর্থাৎ অনেক ধরনের এঙ্গেজমেন্টের কারণে হয়তোবা আমার অনেক কিছু মনে থাকে না। সো কালকে 9টায় কেউ একজন ফোন দিবেন, কেউ একজন আমাকে ফোন দিয়ে বলবেন যে স্যার টেন্সের পিডিএফটা আপলোড করেন, আপনারা পিডিএফটা হ্যান্ড নোট তুলবেন। এটা পিডিএফটা এটা প্রিন্ট দেওয়া যাবে না, এটা হ্যান্ড নোট তুলবেন। যেগুলো প্রিন্ট দেওয়া যাবে আমি বলে দিব। আমি অনুরোধ করে বলি টেন্সের পিডিএফটা আপনাকে অবশ্যই হচ্ছে তুলতে হবে। আচ্ছা, আমি টেন্স নিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে টেন্স। এখান থেকে প্রশ্ন আসে, এটাকে গুরুত্বহীন ভাবার কোনো সুযোগ নাই। এখন আপনি 9 10 যেভাবে টেন্স পড়ছেন, খায়াসো, ইয়াসো, 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 ইয়াসেন, ইয়া, ইয়াও, এগুলো থাকলে হয়, এগুলো শেখার কোনো সুযোগ নাই। ভার্বের সাথে আইএনজি, অ্যামিলারের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা কন্টিনিউয়াস। ওয়াদারের পরে ভার্বের সাথে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস। এগুলো শেখার আমাদের সময় নাই, আমাদের ফান্ডামেন্টাল কিছু জায়গা শিখতে হবে। আমি যদি আপনাকে বলি যে 3টা টেন্স আপনাকে খুব ভালো করে পড়তে হবে, একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা পাস্ট ইনডিফিনাইট, আর একটা পাস্ট পারফেক্ট। এই 3টা টেন্স আপনাকে খুব ভালো করে পড়তে হবে। এর মধ্যে যদি বলেন স্যার আরো 2টা বাদ দিব, একটা বলবো, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। সহজ কথা আমি যদি বলি ইয়েস্টারডে, খেয়াল করে দেখেন, আমি আপনাকে বই দিয়ে প্রমাণ দিচ্ছি। ইয়েস্টারডে থাকলে পৃথিবীর যত নতুন নিয়ম অবতারণ করুক আর পৃথিবীর যত ব্যতিক্রম নিয়ম অবতারণ করুক, ইয়েস্টারডে থাকলে এখানে কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট বা অন্য কিছু বা পাস্ট পারফেক্ট হওয়ার সুযোগ নাই। ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, মাথায় রাখতে হবে, পাস্ট ইনডিফিনাইট। আপনারা তাহলে আলটিমেটলি দেখেন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনারা সবাই একটু বের করেন, সেটা হচ্ছে টেন্সের চ্যাপ্টারটা বের করেন। টেন্স বই আমি ইতিমধ্যে গুনে দেখবেন, আমি আপনাদের প্রায় 12টা চ্যাপ্টার ইতিমধ্যে পড়াই দিছি। এই টেন্সের চ্যাপ্টারটা বের করেন, 13 নম্বর চ্যাপ্টারটা বের করেন। 13 নম্বর চ্যাপ্টারে খুব সুন্দর করে 13 নম্বর চ্যাপ্টারে এখানে টেন্সের যে ইয়েগুলো দেয়া আছে, এগুলো আছে এখানে দেখেন, বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারা বলে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারা বলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তো ইয়াসো, খেতে, তিয়াসি, থেসে, থো, এগুলো থাকলে হয়, এগুলো আমাদের জানার দরকার নেই। দরকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা। এই যে দেখেন, দ্য ফলোইং ভার্ব আর নট নর্মালি ইউজ ইন কন্টিনিউয়াস ফর্ম। কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াস টেন্সে বসে না। অর্থাৎ এখানে বলা আছে কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াস ফর্মে বসে না। বলা নাই আইএনজি বসে না, কন্টিনিউয়াস ফর্ম বসে না। সহজ কথা। আমার ওই হ্যান্ড নোটে দেখবেন খুব সুন্দর করে বলা আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেশ কিছু একদম অনেক অর্গানাইজ করে অনেকগুলো লিঙ্কার দেয়া আছে। তার মধ্যে দেখবেন, আপনি নোটটা দেখলেই বুঝবেন। যেমন আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে দেখেন কি বলে সামটাইম, ব্যাখ্যাগুলো দেয়া আছে দেখবেন। সামটাইমস আপনি জানেন, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে। যদি বলি সামটাইম একসাথে, সামটাইম মানে হচ্ছে সাবেক বা কোন এক সময়, বা বলতে পারেন এক্স সচিন তেন্ডুলকার সামটাইম দ্য ক্রিকেটার অফ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। আর আমি যদি বলি সাম ফাঁকা টাইম, মানে একটু ফাঁকা টাইম, এটা মানে কিছুক্ষণ। এগুলো সুন্দর করে সবগুলো দেয়া আছে।
পিডিএফটা তুলবেন, আমি পিডিএফটা তোলার পরে হ্যান্ড নোট করার পরে আমি দেখে দেখে ব্যাখ্যা দিব, আপনি এটা ব্যাখ্যাটা মিলাই নেবেন। কথা বুঝছেন কিনা? সো খেয়াল করেন, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সাম টাইম মানে সাবেক কোনো এক সময় বা কিছু সময়, সরি কোনো এক সময় বা এক্স, আর সাম একটু ফাঁকা টাইম, একটু ফাঁকার জন্যই কিছু সময়। আপনি মেডিকেলে গিয়ে একটা পেশেন্টের পাশে কিছু সময় ব্যয় করলেন, সাম টাইম। আপনি মাঝে মাঝে আপনার সাথে আমার কথা হয়, মেসেজ হয়, সাম টাইমস। আর এই সাম টাইম মানে আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি সাম টাইম, কোন এক সময় আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। সো আমি আপনাকে কথা দিচ্ছি, এই বইয়ের চ্যাপ্টারটা পড়লে বুঝবেন আনকমন প্রশ্নগুলো কোথা থেকে আসে। টেন্স এখান থেকে বা এই চ্যাপ্টারটা আমি পুরো পড়াবো, মানে এই বই পড়াবো আর আমার পিডিএফটা নোট তুলবেন, এই দুটো মিলে পড়বেন, গ্যারান্টি এর বাইরে প্রশ্ন আসবে না। কথা ক্লিয়ার? বোঝাতে পারছি? এই কাজগুলো আপনাকে করতে হবে। তো আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিচ্ছি প্রিপোজিশনে, আর কালকে 9টায় হচ্ছে পিএ দিব। আপনারা অবশ্যই কালকে, আচ্ছা মানে প্রিপোজিশনের ক্লাস যেহেতু হয়ে গেছে, আমি এখন টেন্সের পিডিএফটা দিয়ে দিই। টেন্সটা তোলেন আজকে আর কালকে সারাদিনের মধ্যে, টেন্সটা তোলেন, এরপরে হচ্ছে প্রিপোজিশনটা কালকে সকালে দিই। কেমন? এটা বেটার, কারণ আপনাকে তো তুলতে হবে, অনেকগুলো লেখা আছে, দেখে দেখে লিখতে হবে পিডিএফটা। হ্যাঁ, তাহলে আজকে আল্লাহ হাফেজ, আর অনেক কথা হবে টেন্স নিয়ে। টেন্সকে গুরুত্বহীন ভাবার কোনো সুযোগ নাই, আবারও বললাম, মাইন্ড আমরা শিখবো, তবে ইয়াসি ইয়াসো ইয়াসেন এগুলো শিখবো না। শুভরাত্রি, দিনটা আপনার, রাতটা আপনার ভালো কাটুক, স্বপ্নে কাটুক।